সরকারি হাসপাতালের ডাক্তারকে পেটানো হয়েছে, যার কিনা এখন জীবন সংকটাপন্ন। কি মনে হচ্ছে, যারা সেই সাহসিকতাটি দেখালেন তারা কি সঠিক কাজটি করেছেন? বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বড় রাজনৈতিক দলটি, সেটি এখন রাষ্ট্র ক্ষমতায়। যদি তারা না করে দেয় যে আজকে থেকে আর এই ধরনের পরিস্থিতি কেউ যেন উদ্ভব না করে, কেউ সেই সাহসটি পাবেন? আপনাদের কাছে প্রশ্ন রইল। রাজনৈতিক দল ও সরকার দুটি হয়ে যায় যদি একাকার, তাহলে সরকার পরিচালনায় সমস্যা তো হবেই। সরকারি হাসপাতালের ডাক্তারকে পেটানো হয়েছে, পিটিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করে দেওয়া হয়েছে, যার কিনা এখন জীবন সংকটাপন্ন। কি মনে হচ্ছে, যারা সেই সাহসিকতাটি দেখালেন তারা কি সঠিক কাজটি করেছেন? তাহলে শরীয়তপুরের যারা মানুষ, যারা কিনা ডাক্তারকে পেটালেন, হামলা করলেন, তাদের কি আইন সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই সেটি আমরা ধরে নিব? শরীয়তপুরের ঘটনা নিয়েই বলছি। বাংলাদেশের মধ্যে কে না জানে, যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর গায়ে যদি কোনো প্রকার আঘাত করা যায়, তাও তার কর্মস্থলে যে, তার প্রতিষ্ঠানে যে, তাহলে প্রাতিষ্ঠানিক যে আইন রয়েছে সেই আইনের কারণেই যারা কিনা নিজস্ব প্রভাবের বলয়ের কারণে এই ধরনের ঘটনাটি ঘটাবেন, তারা অবশ্যই আইন আমলে আসবেন। অবশ্যই এটি একটি ফৌজদারি অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, দণ্ডনীয় অপরাধ, তারা সেই দণ্ড প্রাপ্ত হবেন। তাহলে বাংলাদেশের সবাই যদি জানে, যারা প্রাপ্তবয়স্ক মানুষ সবাই যদি জানে যে সরকারি কর্মকর্তার গায়ে এভাবে তার দপ্তরে যে হামলা করা যাবে না, তাহলে কেন হলো শরীয়তপুরে? আমরা বলতে চাই, অতীতে আমরা একটি ঘটনা যখন নাকি বিশ্লেষণ করতাম তখন বলতাম যে ইন্টেরিম গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তাহলে সেই ইন্টেরিম গভর্নমেন্টের কথা সকলেই শুনতেন না। যারা রাজনৈতিক দল ছিল, যারা রাজনৈতিক ভাবাদর্শের মানুষ ছিলেন, তারা তখন সমালোচনা করতেন যে গভর্নমেন্ট ঠিকমতো তারা পরিচালনা করতে পারছেন না। কিন্তু আজকে তো তা নয়। তাহলে আজকে কেন এই দুরবস্থাটি হবে? বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বড় রাজনৈতিক দলটি, সেটি এখন রাষ্ট্র ক্ষমতায়। এই রাজনৈতিক দলটি তারা যদি একবার ঘোষণা করে বাংলাদেশে আজকে থেকে কোনো প্রকার অরাজক ব্যবস্থাপনা চলবে না, কোনো অরাজকতা চলবে না, তাহলে কোনো প্রকার অরাজকতা চলবে বা অরাজকতা তৈরি করা সম্ভব, এটি আপনারা যারা সাধারণ মানুষ তারা কি মনে করেন কোনোভাবে সম্ভব? যদি তারা না করে দেয় যে আজকে থেকে আর এই ধরনের পরিস্থিতি কেউ যেন উদ্ভব না করে, কেউ সেই সাহসটি পাবেন? আপনাদের কাছে প্রশ্ন রইল। আমাদের ধারণা কারো পক্ষেই সেটি সম্ভব নয়। এবার আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। প্রতিটি মানুষ পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেন, পরিবারের মধ্যেই বেড়ে ওঠেন, কিন্তু নিজের যে স্বাধীন সত্তা সেটিকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে তাকে বহু লড়াই করতে হয় তার ব্যক্তিগত জীবনে। যারা মেধাবী মানুষ থাকেন, মেধাবী শিক্ষার্থী থাকেন, তাদের স্বপ্ন থাকে এই সমাজে তারা ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ আইনজীবী হবেন, এক একজন বিভিন্ন পেশায় যাবেন। পরিবারের যারা অভিভাবক থাকেন তাদেরও সেই স্বপ্নটি থাকে, এবং এই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য সেই শিক্ষার্থীকে কী পরিমাণ পরিশ্রম করতে হয়, তার জীবনের যে স্ট্রাগল সেটি সেই জানে, এবং সেই পরিবারের যে অভিভাবক সর্বক্ষণ তাকে সাপোর্ট করে থাকে ইকোনমিক্যালি, ফিনান্সিয়ালি, তাছাড়াও যত ধরনের লজিস্টিক সাপোর্ট সেগুলো দিয়ে থাকেন, তারাই জানেন একজন সন্তানকে মানুষ করা এবং সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া কত কঠিন। আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, এই ডাক্তার নাসির, এই নাসিরের যারা অভিভাবক তারা কখনো ভুলেও কল্পনা করেননি, স্বপ্নেও সেই দুঃস্বপ্নটি দেখতে চাননি যে তাদের সন্তান ডাক্তার হবে এবং ডাক্তার হওয়ার পর নিজে চিকিৎসা দেওয়ার পরিবর্তে একজন পেশেন্ট হয়ে জীবন সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি থাকবেন। আমি মনে করি এটি তার পরিবার যেরকম কল্পনায় নিয়ে আসেনি, তেমনি ডাক্তার নাসির সাহেবও কল্পনায় নিয়ে আসেননি। আমরা বলছি না যে বাংলাদেশের সকল ডাক্তার মন দিয়ে পেশায় নিয়োজিত রয়েছেন, সেটি আমরা বলছি না। আমরা এতক্ষণ শুধু এতটুকু বলার চেষ্টা করলাম যে একটা মানুষ তার সেই ডাক্তারি পড়াশোনার শেষে তার যে আরেকটি যুদ্ধ, কর্মক্ষেত্রে যোগদান, সেই বিসিএস পাশ করা, পরবর্তীতে হাসপাতালে যোগদান করা, সেই সমস্ত কিছু স্ট্রাগল সে করেছে।
জরুরি বিভাগে সে চিকিৎসক ছিল। তাহলে সে সাধ্যমতো চেষ্টা করেছে। যদি কোনো তার গাফিলতি থেকে থাকে পেশেন্টের ব্যাপারে, আমরা দেখেছি উচ্চ আদালতের বহু এরকম অর্ডার রয়েছে, জাজমেন্ট রয়েছে, অবজারভেশন রয়েছে। যদি কেউ এরকম ডাক্তারের অবহেলায় তার জীবন ঝুঁকিতে চলে যায়, তার জীবন সংকটাপন্ন অবস্থায় চলে যায় বা তার মৃত্যু হয়, তাহলে সেখানে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। আমরা দেখেছি করোনার সময় যে কয়েকজন ডাক্তার মানুষের সাথে যারা প্রতারণা করেছেন তাদের জেল হয়েছে, তাদের জরিমানা হয়েছে, তাদের রেজিস্ট্রেশন বাতিলের আবেদন হয়েছে, বাতিল করা হয়েছে ইত্যাদি আমরা দেখেছি। তাহলে এই ডাক্তার নাসিরের বেলায় বা নাসিরদের বেলায় যদি কোনো ধরনের সমস্যা হয়েই থাকে, তাহলে এই আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমরা মনে করি এই শরীয়তপুরে যিনি সাংসদ, আমি তার বক্তব্য দেখেছি, তাহলে তিনি বলছেন দলমত নির্বিশেষে যেই হোক তাকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে ইত্যাদি। হ্যাঁ, মামলাও হয়েছে। আমরা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, তারা 6 জনকে অ্যারেস্ট করেছেন, বেশ কয়েকজনের নামে মামলা হয়েছে, এর মধ্যে অজ্ঞাতনামারাও রয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, তাহলে এই সরকারের যারা দায়িত্বশীল মানুষ রয়েছেন, তাহলে তারা শেখালেনটা কি? যে যদি এখানে কোনো প্রকার গাফিলতি হয় তাহলে সব ভেঙে ফেলতে হবে, তাকে মেরে ফেলতে হবে, তাকে ধরে নিয়ে আসতে হবে। আমরা এ সকল ঘটনার নিন্দা জানাই। যারাই করে থাকুক, যারা গ্রেপ্তার হয়েছে, আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি। আমরা চাই না এরকম ঘটনা আর ঘটুক। আমরা ডাক্তারদের কাছেও আহ্বান জানাবো, আপনারা যে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, আপনারা সেই দায়িত্বশীলতার পরিচয়টি দিন। বাংলাদেশের মানুষই হোক আর পৃথিবীর যে প্রান্তের মানুষই হোক না কেন, যদি তারা রোগাক্রান্ত হন, তাদের যদি জীবন সংকটাপন্ন হয়, তারা হাসপাতালে যাবেই। আর এই হাসপাতালে যারা সেই সর্বশেষ চিকিৎসাটি দিয়ে থাকেন, তারা ডাক্তার। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে এবং এই কৃতজ্ঞতাটি সকলেরই থাকতে হবে, এর বিকল্প নেই। আর মানুষের প্রতি আরেকটি আহ্বান থাকবে, যদি আপনারা মনে করেন সরকারি হাসপাতালে যথার্থ চিকিৎসা দেয়া হচ্ছে না, তার মানে এই নয় যে আপনি ইচ্ছে করলেই সেই হাসপাতালে ভাঙচুর করতে পারেন। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তাহলে সেই হাসপাতালের যারা পরিচালনায় থাকবেন, যারা পরিচালক থাকবেন, তাদের সাথে আপনারা বসুন, তাদের সাথে মিটিং করুন, আপনাদের দাবি দেওয়া সেগুলো জানতে হবে, পরস্পরকে বসতে হবে, প্রয়োজনে স্মারকলিপি দিন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। দেশের মধ্যে অধিদপ্তর রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, আইন আদালত রয়েছে, প্রয়োজনে সেদিকে যাবেন। যদি আমরা বলতে চাই যে সরকারের এই হাসপাতালে, এই দপ্তরে এই সমস্যাটি রয়েছে, তার সমাধানে আমাদের তাদের দৃষ্টিগোচর করতে হবে, অন্যথায় সেই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমরা কেউ যেন আইন নিজের হাতে তুলে না নিই। সকলকে ধন্যবাদ।